স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি তাবাসসুম আহমেদ এবং আমি সঞ্জিদা ইসলাম। করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়াটা চিন্তার কারণ বলছে স্বাস্থ্য সেবা বিভাগ। এজন্য কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা ও টিকা গ্রহণ জরুরি বলছেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী 3 থেকে 5 সপ্তাহ সংক্রমণ আরও বৃদ্ধির শঙ্কা করছে আইইডিসিআর। ইউরোপের মতো পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় সুরক্ষা গ্রহণের পরামর্শ তাদের। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। দক্ষিণ আফ্রিকায় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্ম হলেও ঘুরে ফিরে আবারও সর্বোচ্চ সংক্রমণ হচ্ছে ইউরোপকে ঘিরে। শুধু তাই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ায় আবারও তৃতীয় ঢেউ নিয়ে আঘাত এনেছে ওমিক্রন। এমন বাস্তবতায় গেল 2 বছরের মতো আবারও মার্চ এপ্রিলে সংক্রমণ বৃদ্ধির শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। তাই দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে দেওয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশনা। গেল 2 সপ্তাহে সংক্রমণের ঊর্ধ্বগতিও দিচ্ছে একই ইঙ্গিত। জাতীয় রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ ইনস্টিটিউট বলছে সংক্রমণ বৃদ্ধির ক্ষেত্রে আগামী 3 থেকে 5 সপ্তাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাস্তবতা হচ্ছে যে আগামী 3 থেকে 5 সপ্তাহ আমাদের জন্য আসলে অবজার্ভ করতে হবে এবং আমাদেরকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে, না হলে কিন্তু পৃথিবীর যে কোনো দেশের মতো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। শুধু তাই নয়, হঠাৎ শনাক্তের হার 3% ছাড়িয়ে যাওয়া এই মুহূর্তে ভাবাচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগকেও। দেশবাসীকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা সেই চিন্তা এখনো করছি না। আমরা যখন যদি সিচুয়েশন হাতের বাইরে যায়, সংক্রমণ অনেক বৃদ্ধি পায়, তাহলে পরে আমরা লকডাউনের চিন্তাও মাথায় আছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে শীঘ্রই পরিচালিত হবে মোবাইল কোর্ট। এখনো আমরা পাইনি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ফের শঙ্কা বাড়াচ্ছে করোনা, বিশেষ করে নতুন ধরন ওমিক্রনের বিদ্যুৎ গতির সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে নানা বিধি নিষেধ জারি হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে। এমন প্রেক্ষাপটে ঝুঁকির মধ্যে রয়েছে উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী 15 জেলা। যদিও স্থানীয় প্রশাসন বলছে 15 দফা নির্দেশনা দেওয়া হয়েছে, তবে বিশেষজ্ঞরা বলছেন সতর্ক না থাকলে গতবারের মতো এবারও বড় ধরনের বিপর্যয় নামতে পারে এই জেলাগুলোতে। শামসুজ্জামান শাহিন ও রিপন হোসেনকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন কাজী শাহেদ। কোভিডের দ্বিতীয় ঢেউ টালমাটাল করেছিল সীমান্তবর্তী জেলাগুলোকে। তাই দেশে ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সীমান্তে কড়াকড়ি আরোপের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর 15 দফা নির্দেশনা দিয়েছে। ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে তাই এবার সীমান্তের জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। চিকিৎসা টিমকেও প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগ থেকে করণীয় নির্ধারণ করা হয়েছে। আমরা এটা ওয়াজ করছি, স্বাস্থ্যসেবা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই কাজটি করে থাকেন। বিভাগীয় পর্যায় থেকে আমরা এটাকে কোঅর্ডিনেট করি। বেনাপোল স্থলবন্দরে ওমিক্রনকে সামনে নিয়ে স্ক্রিনিং কার্যক্রমটা বেশি জোরদার করেছি। বিশেষ করে যারা সার্টিফিকেট নিয়ে আসছে, সেই সার্টিফিকেটটা ভ্যালিড কিনা বা ফেক কিনা বা জাল কিনা, সেটি আমরা কড়াকড়ি করেই দেখছি। এবারও বাড়তি ঝুঁকিতে আছে সীমান্তবর্তী 15 জেলা। প্রতিবেশী দেশ ভারতে ওমিক্রন বাড়ছে, তাই এসব জেলাকে ঘিরে এখনই বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ জনস্বাস্থ্যবিদদের। ওই দেশের লোক এই দেশে বা এই দেশের লোক ওই দেশে যাতায়াত না করে, অর্থাৎ স্থল বন্দর হোক, নৌবন্দর হোক, আকাশপথ হোক, এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। আর আমাদের এই পোর্ট অফ এন্ট্রিগুলোতে খুব কড়া নজরদারিতে আনতে হবে, সেখানে বিশেষজ্ঞদের পাঠাতে হবে। কোভিডের নতুন এই ভ্যারিয়েন্টটি যাতে ব্যাপক হারে ছড়িয়ে না পড়ে, সেজন্য সীমান্তে গুরুত্ব বাড়ানোর প্রয়োজন মনে করছেন চিকিৎসা সংশ্লিষ্টরা। ইন্ডিয়া থেকে আমাদের দেশে আসতে না পারে, সেজন্য আমাদের আসলে এখন এই চেষ্টা করা দরকার এবং সেই হিসেবে সরকারের পক্ষ থেকে নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ওমিক্রনের সংক্রমণ ঠেকানো যাবে না, অভ্যন্তরীণ সংক্রমণ প্রতিরোধ কার্যক্রম গুরুত্বপূর্ণ মনে করছেন জনস্বাস্থ্যবিদরা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যশোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, ওমিক্রনের সংক্রমণ বাড়ছে আপনি জানেন, এই অবস্থায় বেনাপোল দিয়ে যাত্রী আসা যাওয়ার চিত্র কি, আর কোয়ারেন্টাইন ঠিকমতো মানা হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রতিদিন এখন 4 থেকে 500 যাত্রী যাতায়াত করছেন, যারা চিকিৎসা সহ বিষা নিয়ে ইন্ডিয়ায় গেছিলেন এবং ব্যবসা বাণিজ্য। আপনি জানেন যে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর, সেই বন্দর দিয়ে যাতায়াত করছেন। সেক্ষেত্রে আমরা দেখেছি যে কিছু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীনতা রয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে মানা হচ্ছে, কিন্তু পুরোপুরি যে কড়াকড়িভাবে আরোপ করে কিন্তু মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এছাড়া যে ট্রাক টার্মিনাল রয়েছে, সেখানে ইন্ডিয়ার যে ট্রাক ড্রাইভাররা রয়েছে, হেল্পাররা রয়েছে, তারা কিন্তু আসছেন।
সেক্ষেত্রে তারাও কিন্তু বিভিন্ন সময় বাংলাদেশে প্রবেশ করে থাকেন এবং বাংলাদেশের ট্রাক ড্রাইভার হেল্পারদের সাথে মেশতেছেন, সেক্ষেত্রে কিন্তু ঝুঁকিপূর্ণ থেকে যায়। এক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি খুব বেশি পদক্ষেপ নিতে আমরা দেখিনি প্রশাসনের পক্ষ থেকে, এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আমরা খুব বেশি পদক্ষেপ নিতে দেখিনি। এছাড়া আপনি জানেন যে চেকপোস্ট দিয়ে প্রতিনিয়ত যাত্রী যাতায়াত করছেন, সেক্ষেত্রেও যারা বিভিন্ন সার্টিফিকেট নিয়ে আসছেন, অর্থাৎ কোভিড তাদের শরীরে হয়েছিল কিনা সেই সার্টিফিকেট নিয়ে আসছেন, সেক্ষেত্রে কড়াকড়ি আরোপ রয়েছে। তবে মাস্ক পরা এবং অন্যান্য যেভাবে আরোপ করা হয় কড়াকড়ি আরোপ, সেই আরোপটি নেই। আর কোয়ারেন্টাইন ব্যাপারে এখনও পর্যন্ত কিন্তু যারা আসছে তাদের তাপমাত্রা মাপা হচ্ছে, যদি তাপমাত্রা বেশি থাকে সেক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার পরে কোয়ারেন্টাইন করা হচ্ছে, এছাড়া কিন্তু তাদের ছেড়ে দেওয়া হচ্ছে, কোয়ারেন্টাইন করা হচ্ছে না। তো সব মিলে বেনাপোল বন্দর এখনো পর্যন্ত কড়াকড়ি আরোপ হচ্ছে না, এমনটি আমরা দেখছি। এই ছিল যশোর থেকে আমার কাছে বেনাপোল বন্দরের খবর। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে দর্শক, বেনাপোল দিয়ে যাত্রী আসা যাওয়ার চিত্র জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন কোভিড-19 জাতীয় কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এম এ আজিজ। ডক্টর এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সন্ধ্যার আয়োজনে। দেশে আবারও বাড়ছে করোনার সংক্রমণ, এর সাথে ওমিক্রনের কোনো সম্পর্ক আছে কিনা আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, সারা বিশ্বে ওমিক্রন ছড়াচ্ছে, সব দেশে ছড়াচ্ছে। আমাদের দেশে আসার সম্ভাবনা নাই তা বলা যাবে না, আমাদের দেশেও একটা ঢেউ আসার সম্ভাবনা আছে। আমাদের পাশের দেশের অলরেডি ওমিক্রনের ঢেউ ছড়াচ্ছে, আমাদের পাশে পশ্চিমবঙ্গেও একই অবস্থা এবং বিভিন্ন বিধিনিষেধ তারা আরোপ করেছে অলরেডি। তবে আমাদের দেশে স্থলবন্দর, নৌবন্দর, বিমানবন্দর গুলা আগে থেকেই স্ক্রিনিং এবং বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে, এবং যেগুলা পাওয়া যাচ্ছে গত কয়েক মাসে আমাদের হাজার হাজার মানে বাংলাদেশের মানুষ চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে ইন্ডিয়া যাতায়াত করেছে, সেই প্রেক্ষাপটে একটা সম্ভাবনা আছে। কিন্তু এখন পর্যন্ত যেগুলা জেনোম সিকোয়েন্সিং করা হচ্ছে, আমাদের আইডিসিআর করছে, সেখানে ডেল্টাই পাওয়া যাচ্ছে বেশি। এই পর্যন্ত 10 জন পাওয়া গেছে আমাদের দেশে ওমিক্রন। সুতরাং এই জায়গাটায় আমাদের একটা স্বস্তির জায়গা, কিন্তু এটা যে কোনো সময় একটা ঢেউ আকারে আসতে পারে। আগামী এক মাস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাতে আমাদের আরো স্ক্রিনিং বাড়াতে হবে, এবং আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় যে প্রস্তুতিগুলো নিচ্ছে এবং আগের স্বাস্থ্য বিভাগের যে নির্দেশনাগুলো আছে সেগুলো মানতে হবে, এবং স্বাস্থ্যবিধি মানা ভ্যাকসিন সেগুলো নিতে হবে। তবে বিভিন্ন বিশেষজ্ঞরা, পৃথিবীর বড় বড় বিশেষজ্ঞরা, অনেকে গবেষকরা মনে করছেন যে ওমিক্রন এই বছরই শেষ হবে। আর ওমিক্রনের যে ঢেউ ছড়াচ্ছে, এটা যেহেতু মৃদু প্রতিক্রিয়া, ফ্যাটালিটি নাই ওরকম, সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে বলে অনেকে মনে করেন, এবং সেই প্রেক্ষাপটে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার ফলে আমাদের ওমিক্রনের কিংবা কোভিড-19 সমাপ্তি হওয়ার সম্ভাবনা আছে এই বছরই। সুতরাং সব মিলেই WHO সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া, সব দেশকে সতর্ক করা, ভ্যাকসিন নেওয়া সহ, স্বাস্থ্যবিধি মেনে চলা সহ বিভিন্ন বিধিনিষেধ তারাও বলছে। এবং আমাদের দেশেও আপনারা জানেন এখন আমাদের প্রচুর স্টক আছে ভ্যাকসিন, প্রায় 8 কোটি ভ্যাকসিন এখনো স্টক আছে আমাদের। নতুন করে এই জানুয়ারি মাসে 3 কোটি ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা হয়েছে। বাড়ি বাড়ি যে ভ্যাকসিন দেওয়া হবে এবং প্রচার প্রচারণা আরো চালানো হবে, সেইভাবে কর্মকাণ্ড চলছে। এবং আমার মনে হয় এই মুহূর্তে জনগণকে ভ্যাকসিনেশন প্রোগ্রামে, চলমান ভ্যাকসিনেশন প্রোগ্রামে পার্টিসিপেট করা উচিত, এবং এই যে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে সেই বুস্টার ডোজে পার্টিসিপেট করা উচিত, এবং স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। মাস্ক পরা এবং মানে অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা, অলরেডি সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে সেটা আমি বিশ্বাস করি আইন শৃঙ্খলা বাহিনী সেই ক্ষেত্রে অন্যান্য রিলেটেড মন্ত্রণালয়, আমরা জানি গতকালকে আন্তঃ মন্ত্রণালয় একটা মিটিংও হয়েছে, আর সেই প্রেক্ষাপটে যে সব মন্ত্রণালয়গুলো যদি সে মেজার নেয় আর সবাই যদি আমরা স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করি, তাহলে আমাদের ঝুঁকিটা অনেকটা কম হবে। ডক্টর এম এ আজিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, করোনার সংক্রমণ বৃদ্ধিতে ওমিক্রনের কোনো প্রভাব আছে কি না জানাতে যুক্ত হয়েছিলেন কোভিড-19 জাতীয় কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এম এ আজিজ। করোনার নতুন ধরন ওমিক্রনের দাপটে বিশ্বের রীতিমতো বয়ে যাচ্ছে সংক্রমণের সুনামি। নতুন করে আবার সংকটের মুখে গোটা বিশ্ব। তবে এই সংকটকেই সাপে বর মনে করছেন বিশ্বখ্যাত এক ইসরায়েলি চিকিৎসক গবেষক। তার মতে প্রাকৃতিক টিকার মতোই মহামারী চূড়ান্তভাবে দূর করতে কাজ করবে ওমিক্রন।
এদিকে আগামী মে মাসের মধ্যেই করোনার মহামারী বিশ্ব থেকে বিদায় নেবে বলে আশা প্রকাশ করেছেন রাশিয়ার সাবেক এক চিকিৎসক। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। বিশ্বে নতুন বছরের আগমনী হয়েছে ওমিক্রনের আতঙ্ক নিয়ে। হু হু করে বাড়ছে করোনার এই ভ্যারিয়েন্টের সংক্রমণ। এরই মধ্যে কয়েক লাখ মানুষ আক্রান্ত হয়েছে এই ধরনের। কোথাও কোথাও মৃত্যু ঘটেছে ওমিক্রনে আক্রান্ত রোগীর। তবে এই আতঙ্ক নিয়েই আশানুরূপ তথ্য দিলেন বিশ্বখ্যাত ইসরায়েলি চিকিৎসক ও গবেষক আফসাইন ইমরানি। তিনি বলেন, ওমিক্রন হলো এমন এক প্রাকৃতিক ভ্যাকসিন যা হাজার চেষ্টা করেও বানাতে পারেনি ওষুধ কোম্পানিগুলো। তার ব্যাখ্যা অনুযায়ী শ্বাসকষ্ট, হাসপাতালে ভর্তি, অক্সিজেনের চাহিদা এ ধরনের যেসব কারণে করোনাকে ভয় পেতে শুরু করেছিল মানুষ, সেসব ভয়ঙ্কর উপসর্গের কোনোটাই নেই ওমিক্রনের। বরং রোগের বিরুদ্ধে প্রাকৃতিকভাবে ইমিউনিটি তৈরি করে দিচ্ছে ওমিক্রন। তার বিশ্বাস, মাত্র 8 থেকে 12 সপ্তাহের মধ্যেই পুরো বিশ্ব প্রাকৃতিক উপায়ে পেয়ে যাবে করোনার বিরুদ্ধে রক্ষা কবচ। ভারতের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর যোগরাজ রায়ের মুখেও শোনা গেল একই সুর। ওমিক্রনই হাইব্রিড ইমিউনিটি তৈরি করে মৃত্যুর হাত থেকে বহু মানুষকে বাঁচিয়ে তুলবেন বলে দাবি করেছেন তিনি। আহ্বান জানিয়েছেন ধরনটি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার। এদিকে মহামারী বিশেষজ্ঞ এবং সাবেক রুশ প্রধান স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা কর্মকর্তা গেন্নাদি ওনিশ্চেনকোও দিয়েছেন ইতিবাচক তথ্য। এই বিশেষজ্ঞের মতে, জোর প্রতিরোধমূলক ব্যবস্থা এবং টিকাদানের প্রয়াসের মাধ্যমেই আগামী মের মধ্যে পৃথিবী থেকে দূর হতে পারে অভিশপ্ত এই মহামারী। নিবিড় আমিন, নিউজ 24। স্বপ্নের পদ্মা সেতু, ঢাকার মেট্রো রেল, চট্টগ্রামের কর্ণফুলী টানেল, এমন 3টি মহাপ্রকল্প চালু হবে চলতি বছরেই। শুধু তাই নয়, এবছর নতুন করে 2.5 লাখ গৃহহীন পরিবার সরকারি অর্থে ঘর পাবেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন, চট্টগ্রাম সহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে মেট্রো রেল তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। করোনা মহামারীর চাপ কাটিয়ে পুরোদমে শুরু হয়েছে সবকটি মেগা প্রকল্প বাস্তবায়নের কাজ। বড় ব্যয়ের এসব প্রকল্প থেকে এবার সুফল পাওয়ার পালা দেশের জনগণের। পরিকল্পনা মন্ত্রী জানালেন, 2022 সালেই উদ্বোধন করা হবে পদ্মা সেতু। পাশাপাশি মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ আর দেশের প্রথম কর্ণফুলী টানেলও চালু করে দেয়া হবে এবছরই। এই 3টি অতি শীঘ্রই আমরা আশা করছি উইদিন সাইট এখন চলে এসছে, খুলে যাবে। এগুলা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে প্রতিটি ক্ষেত্রে আমাদের বিশাল ভূমিকা রাখবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় একনেক বৈঠক, যেখানে 11,200 কোটি টাকা ব্যয়ের 10টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। দেশের ঘরহীন মানুষের জন্য চতুর্থ সংশোধনী আনা হয়েছে আশ্রয়ণ প্রকল্পের। 6,317 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে 2.5 লাখ গৃহহীন মানুষের জন্য ঘর তৈরির পরিকল্পনা করছে সরকার। আরও যদি বেশি হয় আমি ভয় পাবো না, কারণ প্রয়োজন অনেক বেশি। আমি জানি, আমি গ্রামে বসবাস করি, এখনো প্রচুর লোক ভাসমান আছে, এটা অ্যাড্রেস করা হবে। মন্ত্রী জানান, ঢাকার পর চট্টগ্রামে মেট্রো রেল করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে বড় শহর আছে এবং বড় মোটামুটি বিমানবন্দর আছে, এই দুইয়ের মধ্যে মেট্রো রেল জাতীয় আইডিয়া আমাদের করা উচিত। তো ইমিডিয়েটলি যেটা অ্যাপ্রুভ হয়ে গেছে চিটাগংয়ের জন্য, অ্যাপ্রুভ নয়, আলোচনা এসছে। আশা করছি আগামীতে এই যে প্রকল্প আসবে। এদিকে রেলমন্ত্রী জানিয়েছেন, ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত রেল লাইনের কাজ শেষ হবে এবছরেই। এই সেতুর উপরে যখন আমি রেল কাজ করব, তখন তো তাদের একটা কাজ করার অনুমোদন দিতে হবে আমাকে। এটা আমরা সমন্বয় করে কাজটা করতেছি। না, আমরা 22 সালের ডিসেম্বরের কথা বলছি। এই সময়ে কক্সবাজার পর্যন্ত রেলের কাজ শেষ করার চিন্তাও রয়েছে বলেও জানান তিনি। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিমান ভাড়া বেড়েছে 3 থেকে 4 গুণ। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসী কর্মীরা। প্রবাসী কল্যাণ মন্ত্রী কয়েক দফা ভাড়া কমানোর অনুরোধ করলেও সাড়া দিচ্ছে না কেউ। ভাড়া বাড়ানোর কারণ জানতে চেয়ে নোটিশ জারি করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। মঙ্গলবার সুবর্ণ জয়ন্তীতে নামমাত্র ভাড়া কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ বিমান। লাকমিনা জেসমিন সোমার প্রতিবেদন। বাংলাদেশ থেকে ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর কোনো গন্তব্যে ভাড়া না বাড়লেও করোনাকালে ভাড়া বেড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, যেখানে মূলত বাংলাদেশ থেকে কাজে যান অভিবাসী কর্মীরা।
রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানের ভাড়া বিশ্লেষণ করে দেখা যায় আকাশপথে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদের দূরত্ব প্রায় ৪,৪১০ কিলোমিটার। এই গন্তব্যে সরাসরি ফ্লাইটে সময় লাগে ৬ ঘন্টা ৪০ মিনিট। তাতে বাংলাদেশ বিমান ভাড়া নিচ্ছে সর্বনিম্ন ৫০,০০০ থেকে সর্বোচ্চ ১ লাখেরও উপরে। অথচ প্রায় একই দূরত্বে কলকাতা থেকে রিয়াদের ভাড়া মাত্র ২২ থেকে ২৫,০০০ টাকা। করোনার আগে ঢাকা রিয়াদ রুটে ভাড়া নেওয়া হতো ৩০ থেকে ৪০,০০০ টাকা। স্বল্প আয়ের এই রেমিটেন্স যোদ্ধাদের কাঁধেই কেন আকাশচুম্বী বিমান ভাড়ার ভার? ঘুরে ফিরে সেই প্রশ্নই এখন সবার। মাননীয় প্রধানমন্ত্রী যদি হস্তক্ষেপ করে তাহলে আমার মনে হয় এটা কিছুটা অ্যাকশনে যাবে অথবা শিথিল হবে। বৈদেশিক শ্রমবাজারে ফিরতে অভিবাসী কর্মীদের ৩ গুণ ভাড়া গোনা নিয়ে বিব্রত প্রবাসী কল্যাণ মন্ত্রীও। অতীতে যদি একটা রেটে যদি লস না হয়ে থাকে তো বর্তমানে ওই রেট হবে না কেন? এর মধ্যে যদি কোনো ইনপুটস যাকে বলে তেল খরচ যদি বেড়ে গিয়ে থাকে তো অত দূর অ্যাডজাস্টমেন্ট করা যায়, বাট ডবল যে হয়ে যাবে এটা কিন্তু আমি কোনো মতে বুঝতে পারছি না। এরই মধ্যে ভাড়া বাড়ানোর ব্যাখ্যা চেয়ে বাংলাদেশ বিমান সহ সব এয়ারলাইন্স কোম্পানিকে চিঠি দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। প্রয়োজনে চার্টার্ড ফ্লাইটের নির্দেশনা দেবে ক্যাব। বিমানকে যদি ভাড়া কমায় তখন আমি এই প্রেশারটা ক্রিয়েট করাবো ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে, যে বিমান কমাইছে তোমরাও কমিয়ে নিয়ে আসো। যদি তোমরা ভাড়া না কমাও তাহলে আমার যারা প্যাসেঞ্জার আছে এই যে শ্রমিক শ্রেণীর তাদেরকে বলবো যে তারা এয়ারলাইন্সে যেও না, তো তাদেরকে জন্য আমি স্পেশাল ফ্লাইট তৈরি করবো। এত সব অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার বিমানের সুবর্ণ জয়ন্তী উদযাপনে মধ্যপ্রাচ্যের 5টি রুটে মাত্র 7 থেকে 9,000 টাকা কমানোর ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি। যারা আমার সম্মানিত কাস্টমার তাদের সাথে আরো সমব্যথী আমরা, কিন্তু এইগুলি চিন্তা করেও তো বিমানের অস্তিত্ব টিকে থাকারও তো একটা বিষয় আছে। কম ভাড়ায় টিকিট বিমানগুলো দিচ্ছি তখনই দেখা যায় 2 থেকে 3 মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে যাচ্ছে। তো এটা থেকেও বোঝা যায় যে আমরা কম করলেও আপনার চাহিদার তুলনায় এখনো বিমানের ফ্রিকোয়েন্সি বা বিভিন্ন অপারেটরের সংখ্যা অনেক কম, এটাও একটা অন্যতম কারণ। বিমানের এই ঘোষণার পর অন্য এয়ারলাইন্সগুলো কতটুকু ভাড়া কমাবে সেটি বড় প্রশ্ন। লাকমিনা জেসমিন, সোমা, নিউজ 24, ঢাকা। সাম্প্রদায়িক যে কোনো অপশক্তি মোকাবেলায় ছাত্রলীগকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। ছাত্র সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে তিনি আরো বলেন, অতীতের মতো ভবিষ্যতেও দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে জাতির জনকের হাতে গড়া এই সংগঠনটি। শাহ আলী জয়ের প্রতিবেদন। প্রতিষ্ঠাবার্ষিকীর বিকেলে এমন বর্ণাঢ্য শোভাযাত্রায় শহর প্রদক্ষিণ করে বাংলাদেশ ছাত্রলীগ। উৎসবমুখর এই আয়োজনে কেন্দ্রীয় নেতারা ছাড়াও যোগ দেয় ঢাকা মহানগরীর সকল সাংগঠনিক ইউনিট। র্যালির আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতারাও। র্যালি পূর্ব সমাবেশে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, সাম্প্রদায়িক অপশক্তির ষড়যন্ত্র থেমে নেই, সতর্ক থাকতে হবে ছাত্রলীগকে। সকল অশুভ শক্তির ষড়যন্ত্রকে ছিন্ন ভিন্ন করে একটি অসাম্প্রদায়িক শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়াই করবে। যে কোনো দুর্যোগে ছাত্রলীগের সাধারণ মানুষের পাশে থাকার ঐতিহ্যের কথাও স্মরণ করিয়ে দেন নানক। করোনা ভাইরাস আক্রান্ত হবার পর মা যখন তার সন্তানের কাছে যায় না, সন্তান যখন তার পিতার দেহ স্পর্শ করে না, সেই মুহূর্তে এই ছাত্রলীগ দাবর কাবন থেকে শুরু করে সমস্ত কাজ করেছে। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। পঞ্চম ধাপে 707 ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট আগামীকাল। আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এছাড়া সহিংসতা রোধে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 193 জন প্রার্থী। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এখান থেকেই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ইভিএম মেশিন, ভোটার লিস্ট ও ব্যানার সহ নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়। তবে ব্যালট পেপার কেন্দ্রগুলোতে পাঠানো হবে ভোটের দিন সকালে।
নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি শেষ করেছে সংশ্লিষ্টরা। প্রত্যেকটা বিষয়ে আমরা সিকিউরিটি দিব, ভোটের দিন তাদের নিরাপত্তার কোনো সমস্যা হবে না। একই চিত্র যশোর উপজেলা চত্বরেরও। এখান থেকে 319টি কেন্দ্রের জন্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। 2 উপজেলার 26টি ইউনিয়নে ভোট যুদ্ধ কাল। সদর উপজেলার একমাত্র নোয়াপাড়া ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। ব্যালট পেপার আগামীকাল সকালে প্রত্যেক কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে পুলিশি নিরাপত্তার সহকারে। এ হলো আমাদের সার্বিক প্রস্তুতি। বগুড়ার 5 উপজেলার 22 ইউনিয়নে চেয়ারম্যান পদে 125 জন, সাধারণ ওয়ার্ডে 814 জন এবং সংরক্ষিত ওয়ার্ডে 305 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আদমদিঘির সান্তাহার ইউনিয়নে ইভিএম এবং 21টি ইউপিতে ব্যালটে ভোট গ্রহণ হবে। মঙ্গলবার ব্যালট পেপার ছাড়া সব নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে কেন্দ্রে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। আগামীকাল ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। আমাদের কেন্দ্রভিত্তিক পুলিশ মোতায়েন করা থাকবে, ইউনিয়ন ভিত্তিক আমাদের একাধিক মোবাইল টিম থাকবে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুম থেকে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। 14টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য 140টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। পঞ্চম ধাপের এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 193 জন প্রার্থী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। প্রধান 2 মেয়র প্রার্থী তো বটেই, কাউন্সিলর প্রার্থী আর সংরক্ষিত নারী আসনের প্রার্থীরাও প্রচারণায় নেমেছেন বেশ জোরে সোরেই। তবে সব ছাপিয়ে 2 মেয়র প্রার্থী নৌকা প্রতীকের ডাক্তার সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতীকের অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের দিকেই নজর রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে গণমানুষের। দিলীপ কুমার মণ্ডলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সকাল থেকে রাত পর্যন্ত এমন প্রচারণায় ব্যস্ত সময় কাটছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের। নাওয়া খাওয়া ভুলে তারা ছুটছেন ভোটারদের মন জয়ে, তুলে ধরছেন নিজের সক্ষমতা ও বিপক্ষ শিবিরের দুর্বলতার খতিয়ান। সকালে গণসংযোগে গিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর বক্তব্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে তৈমুরকে প্রত্যাহারের বিষয়টি বিএনপির কৌশল। বলেন, আওয়ামী লীগে নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও কোন্দল নেই। এটা একটা দলের কৌশল হতে পারে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বলা চলে। এটা ওনাদের দলীয় কৌশল। আমি মাঠে লড়ছি তার সাথে, সে আমার প্রধান প্রতিদ্বন্দ্বী, আরও প্রতিদ্বন্দ্বিতা আছে, আমি সেইভাবেই শেষ পর্যন্ত লড়ে যাব। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার গণসংযোগ করেছেন 4 নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের সিমরাইল এলাকায়। এ সময় গত 18 বছরে সিটি কর্পোরেশনের ব্যর্থতার কথা তুলে ধরে নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের কথা জানান তিনি। গত 18 বছরে এই সিটি কর্পোরেশনের যে ব্যর্থতা, যে করের বোঝা, যেভাবে তাদের জনগণের ভোগান্তি, ইনশাল্লাহ জনগণ এবার রায় এই হাতির পক্ষে দেবে, আমার পক্ষে দেবে ইনশাল্লাহ। আর ভোটাররা নিজেদের পাশে যাকে পাবেন সব সময় তাকেই ভোট দেবেন বলে জানিয়ে দেন। দৃষ্টিভঙ্গিতে এমন একজন মেয়র চাই যিনি জনগণের পাশে সর্বক্ষণ থেকে জনগণের সকল সুবিধাকে সুরক্ষিত করতে পারেন। আমরা মানুষ যাতে সুখে থাকতে পারে, সুখে চলতে পারে, নিরাপত্তা থাকতে পারে, এই ধরনের মেয়র আমরা চাই। যে মেয়র আমাদের জনগণকে ভালোবাসবে, দেশকেও ভালোবাসবে। এদিকে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর নামে তৈমুর আলম খন্দকারের কাছে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে চিকিৎসার দাবিতে জেলা পর্যায়ে আবারও সমাবেশ কর্মসূচি শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী 12 জানুয়ারি থেকে জেলা পর্যায়ে এই কর্মসূচি শুরু করবে দলটি। মঙ্গলবার বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। 3রা জানুয়ারি রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সূত্র জানায়, নতুন করে বাকি 34 জেলায় সমাবেশের কর্মসূচি তৈরি করছেন বিএনপি মহাসচিব।
ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় লঞ্চটির 4 জন মালিক, মাস্টার ও ড্রাইভারদের দায়ী করে প্রতিবেদন জমা দিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের কমিটি। সদরঘাটে কর্মরত নৌ পরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তারা দায়িত্ব পালনে চরম অবহেলা করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সুপারিশ বাস্তবায়নে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। রাজধানীর উত্তরার চন্ডালবুক এলাকায় একটি বস্তির 3 শেড ঘরে আগুন লেগে 3 ভাই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে এই আগুনের সূত্রপাত ঘটে। নিহত 3 জনেরই গ্রামের বাড়ি দিনাজপুরে। ফ্রিজের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পাবনার চাটমোহরে 400 শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। মঙ্গলবার দুপুরে পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই কম্বল বিতরণ করা হয়। এই সময় পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, পাবনা প্রেস ক্লাবের সম্পাদক সৈয়দ আফরোজ আসাদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, শুভ সংঘ কেন্দ্রীয় পরিষদের পরিচালক জাকারিয়া জামান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শীত বস্ত্র পেয়ে উচ্ছ্বসিত শীতার্ত দরিদ্র মানুষ বসুন্ধরা গ্রুপের আরও সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। এবার খেলার খবর জানতে চলে যাব অপর স্টুডিওতে সহকর্মী পিঙ্কি সানোয়ারের কাছে। ধন্যবাদ তাবাসসুম আপনাকে। আর এবার ক্লেমন খেলার সংবাদ। শুরুতেই থাকছে বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজের খবর। মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। শেষ বিকেলে ইবাদতের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে 5 উইকেট হারিয়ে 147 রান তোলে নিউজিল্যান্ড। ফলে 17 রানের লিড নিয়ে দিন শেষ করে তারা। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল 458 রান। কিউইরা প্রথম ইনিংসে 328 রানে থামায় 130 রানের লিড পেয়েছিল মুমিনের দল। বিস্তারিত তামিমুর রহমানের রিপোর্টে। স্বপ্ন দেখার সাহস থাকলে স্বপ্ন সত্যি হয়, আর সেই স্বপ্ন দেখে কিনা আরো একটি আক্ষরিক অর্থেই বাস্তবের স্বপ্নের দিন কাটলো বাংলাদেশ ক্রিকেটার। লিড নিয়েছিল বাংলাদেশ 130 রানের। সেই লিডকে সামনে রেখে স্কোর বোর্ডে 29 রান উঠতেই তাসকিন ম্যাজিক, সাজঘরে অধিনায়ক টম লাথাম, উইল ইয়ংকে সাথে নিয়ে ডেভেন কনওয়ের 34 রানের জুটি দ্বিতীয় উইকেটে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ানকে ব্যক্তিগত 13 রানে সাদমানের তালুবন্দি করান ইবাদত হোসেন। এরপর উইল ইয়ংকে সাথে নিয়ে রস টেলরের 73 রানের জুটি কিউদের আপন কক্ষপথে ফেরাতে সাহায্য করে। এর মাঝে ইয়ং তুলে নেন অর্ধশতক। বড় সংগ্রহের হিট পায় নিউজিল্যান্ড। তবে দিনটা আজ ছিল বাংলাদেশের, আর তাই কিনা ইবাদত উপলক্ষ হয়ে এসে উপরে দিলেন ইয়ং এর স্ট্যান্ড। 136 রানে 3 উইকেট নিয়ে স্বাগত। এরপর স্কোরবোর্ডে আর কোনো রান যোগ হয়নি। ইবাদত খুলতে দেননি হেনরি নিকোলাস ও টম ব্র্যান্ডেলের রানের খাতা। দুজনকেই ফিরিয়েছেন সাজঘরে সুন্দর রান। রচিন দিনের বাকিটা সময় আর অঘটন ঘটতে দেননি, আর রস টেলর সাক্ষী হয়েছেন অপর প্রান্তে ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলের। দাঁত কামড়ে 101 বল খেলে 37 রানে অপরাজিত এই ডানহাতি কিউই কিংবদন্তি। এদিনের শুরুটা 6 উইকেটে 401 রান দিয়ে শুরু করে খুব বড় করতে পারেনি টাইগার ইনিংস ইয়াসির আর মেহেদী মিরাজ। ইয়াসির ফেরেন 26 করে, আর মেহেদী মিরাজের ব্যাট থেকে আসে 47 রান। আর এই রানে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে 100 উইকেট ও 1000 রানের এলিট ক্লাবে ঢুকে পড়ল মেহেদী মিরাজ। তবে তাসকিন শরীফুল্লাহ ব্যাট হাতে কার্যকর ভূমিকা না রাখতে পারলে 458 রানেই গুটিয়ে যায় টাইগারদের প্রথম ইনিংস। তামিমুর রহমান, নিউজ 24। এদিকে বে ওভাল থেকে জয় নিয়ে মাঠ ছাড়তে হলে পঞ্চম দিনও খেলার মোমেন্টাম নিজেদের অনুকূলে রাখার বিকল্প নেই, বলছেন টাইগার ব্যাটসম্যান লিটন দাস। শেষ বিকেলে ইবাদতের স্পেলটি চতুর্থ দিন শেষে বাংলাদেশের বড় প্রাপ্তি বলে মনে করেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। জায়গায় বল করার কারণে সে অনেকটা হেল্প পেয়েছে এবং তার ব্রেক থ্রু আমাদের টিমে অনেক বুস্ট আপ করে দিয়েছে আমাদেরকে। মানে আমরা এখন যে পর্যায়ে আছি, আমাদের ওভার এক্সাইটেড না, আমরা এখনো 5 উইকেট নিতে হবে, আমাদের মাথায় এই জিনিসটা আছে, এবং যত কম রান দেওয়া যায়, কারণ এই রানটা আমাদের চেস করতে হবে। আর এই ছিল খেলার সংবাদ। মূল স্টুডিওতে ফিরে যাচ্ছি পদ্মা এবং তাবাসসুমের কাছে।
পিঙ্কি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই ছিল এখনকার আয়োজনে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।